আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 4 জন। নারায়ণগঞ্জে উড়াল সড়কের পাইলিংয়ের সময় পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ। কুয়াকাটা সৈকতে নেই পাবলিক টয়লেট ও স্থায়ী চেঞ্জিং রুম, বিড়ম্বনায় পর্যটকরা। এবারে বিস্তারিত। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছে অন্তত 4 জন। পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে বাউল ভক্তদের ওপর হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সকাল 9টায় বাস স্ট্যান্ড এলাকা থেকে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সম্পদের বিবরণী চাচ্ছেন, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। নারায়ণগঞ্জে উড়াল সড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস মেইন পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 22 নভেম্বর বিকেল 5:30টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের 12 ইঞ্চি ব্যাসের মেইন পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে আবাসিক গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চলের মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল 5 আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বিগত সময়ে তা দখলে নেয় আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে জয়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলের হারানো প্রভাব ফিরে পেতে চায় বিএনপি। তবে ইসলামী দলগুলোর জোট থেকে একক প্রার্থী হলে এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল 5 রাজনৈতিক প্রভাবশালী এই আসনটি দেশের জাতীয় রাজনীতিতেও বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনের হাওয়াও যেন অনেকটাই জোরে সোরে বইছে বরিশাল সদর জুড়ে। 90 পরবর্তী বাংলাদেশে বিএনপির ঘাঁটি হয়ে ওঠা এই আসনে এরই মধ্যে প্রায় সবগুলো বড় দলই নিজেদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশের ভোটের মেরুকরণ নিয়ে কি ভাবছেন স্থানীয় ভোটাররা, জানবো তাদেরই কাছে। ভোটটা আমি আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই, এটা আমার প্রত্যাশা। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা জড়িত, তাদের এই কাজগুলো যেন তারা সহজভাবে করতে পারে। নগরের উন্নয়ন করবে, মানুষের সুখ দুঃখ দেখবে এবং ভালোভাবে তারা পরিচালনা করবে, এটি আশা করি। ভোটাধিকার তখনই আমি প্রয়োগ করতে যাব যখন আমি নিজেকে অন্তত সেফ মনে করব। এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের উপরই অবশেষে ভরসা রাখছে বিএনপি। যারা আমরা একসাথে মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা কেন আমরা একসাথে মিলে এই সমস্যার সমাধান করার জন্য কথা বলতে পারি না? কারণ তাইলেই বুঝতে হবে যে এখানে ডালমে কুশকালা। নির্বাচনী দৌড়ে এ আসনে পিছিয়ে নেই জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশও। এরই মধ্যে আসনটিতে প্রার্থী ঘোষণা করেছেন তারা। সবকিছু বাধা হলো দুর্নীতি। আমরা যদি দুর্নীতিমুক্ত দেশ করতে পারি তাহলে দেশ শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, অর্থনৈতিক ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে, চিকিৎসা খাত দুর্নীতিমুক্ত হবে, এলজিইডি দুর্নীতিমুক্ত হবে। সন্ত্রাস,
চাঁদাবাজি, লুটপাট কিংবা অন্য কোনো ধরনের এইরকম যদি থাকে, যেটা মানে নমিনেশন তো দূরের কথা, পার্টির কোনো লেভেলে সে দায়িত্ব পালন করতে পারবে না। তো জামাত ইসলামী এইভাবে সর্বোত্তম ব্যক্তিকেই তার এলাকা থেকে বাছাই করার চেষ্টা করে। নির্বাচনী এই ডামাডোলে একেবারেই কিন্তু পিছিয়ে নেই এনসিপি। নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছেন তারা। অন্যদিকে জয় পেতে আশাবাদী জাতীয় পার্টিও। দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমাকে প্রার্থী করে, তাহলে আমি অবশ্যই জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হয়ে মানুষের যে কথাগুলো সেগুলো শোনার চেষ্টা করব। যে এই প্রেক্ষাপটে নির্বাচন হওয়া খুব কঠিন এবং 18 কোটি মানুষও সংখ্যায় আছে, নির্বাচন আদৌ হবে কি হবে না। যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে। প্রার্থীরা বলছেন এই আসন শুধু স্থানীয় উন্নয়ন নয়, জাতীয় রাজনীতির পালাবদলেরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল 5-এর ভোটের সমীকরণ অবশেষে কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটা দেখার অপেক্ষা নিয়েই ভোটাররা তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের দিকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। কুয়াকাটা সৈকতে ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে 0 পয়েন্টের পাবলিক টয়লেটটি। সেখানে নেই স্থায়ী কোনো চেঞ্জিং রুম। এই অবস্থায় সাগরকন্যা দেখতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকরা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার পর্যটক। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন উৎসবে এর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। পর্যটকদের ভোগান্তি লাঘবে 2019 সালে সৈকতের 0 পয়েন্টের পশ্চিম পাশে একটি পাবলিক টয়লেট কাম চেঞ্জিং রুম নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু 3 বছর আগে সমুদ্রের করাল গ্রাসে এটি বিলীন হয়ে যায়। সৈকতের পূর্ব পাশে একটি পাবলিক টয়লেট থাকলেও সেটির অবস্থা 0 পয়েন্ট থেকে 300 মিটার দূরে। ফলে বেকায়দায় পড়েন পর্যটকরা। মহিলাগুলো নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে টয়লেট নাই, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করার জন্য ভালো একটা ব্যবস্থা নাই। নারী পুরুষ অনেকেই আসে, একটা মেয়ের যদি কোনো সমস্যা হয় বা ওয়াশরুমে যাওয়া লাগে, এখানে সেরকম পরিবেশ নাই। টয়লেট, চেঞ্জিং রুম, লকার, এটা হলে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য খুব সুন্দর হয়। এছাড়া সৈকত সংলগ্ন এলাকায় নেই স্থায়ী লকার। অস্থায়ীভাবে 2টি থাকলেও সেগুলো যথেষ্ট নয়। কাপড় চোপড় রেখে একটা নিশ্চিত নিরাপদে যে আমরা এনজয় করব, সেরকম পরিবেশ আসলে এখানে নাই। হোটেল দূরবর্তী হয়, অনেক সময় অনেকের সমস্যা হয়, সেজন্য এখানে আশেপাশে নিকটবর্তী যদি কোথাও চেঞ্জিং রুম, ওয়াশরুম এগুলো থাকে, তাহলে আমাদের পর্যটকদের অনেক সুবিধা। সাগরকন্যায় পর্যটকদের ভোগান্তি নিরসনের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। 0 পয়েন্টের কাছাকাছি কোনো এই ধরনের স্থাপনা বর্তমানে নেই। আমি বিষয়টি আমাদের পৌর পরিষদের নেক্সট যে মাসিক সভা আছে সেখানে উত্থাপন করব। সেখানে যদি সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে আমাদের এডিপির মাধ্যমে অথবা রাজস্ব ফান্ডের মাধ্যমে আমরা এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। কুয়াকাটা সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চকবাজার থানার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় ওহিদুর রহমান নামে সহকারী উপপুলিশ পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 10:30টায় গোসলের জন্য থানার ব্যারাকের বাথরুমে যান ওহিদুর। পরে দীর্ঘক্ষণ বের না হওয়ায় অন্য পুলিশ সদস্যরা দরজা ভেঙে তাকে বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 2 মাস আগে বরিশাল থেকে নগরীর চকবাজার থানায় যোগ দেন তিনি। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের সময় 22 থেকে 24 নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের একটি চালান বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে চালানটি যথাসময়ে খালাস হলে আগামী 2 দিনের মধ্যে তা বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তা ভুটানে পাঠানোর ব্যবস্থা করবে স্থলবন্দর কর্তৃপক্ষ। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ জন, নারী রোগী ১৮ জন এবং ৯ জন শিশু রয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২১ জনের মৃত্যু হয়েছে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানিকগঞ্জে তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৪ জন। নারায়ণগঞ্জে উড়াল সড়কের পাইলিংয়ের সময় পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ। কুয়াকাটা সৈকতে নেই পাবলিক টয়লেট ও স্থায়ী চেঞ্জিং রুম, বিড়ম্বনায় পর্যটকরা। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।